নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিখিলেশ সিরিজটিকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আর তার জন্যই আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ ও পুরনো বাড়ির রহস্য। এবং প্রতি সপ্তাহে এইরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর আশা করি আজকের গল্পটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। ঘড়িটা হাওয়ার ধাক্কায় গোত্তা খেতে খেতে সামনের রাস্তার উল্টো দিকটায় গিয়ে পড়ল। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ঘড়িটার পড়ে যাওয়াটা দেখছিলাম। একটা বাচ্চা ছেলে সেই ঘড়িটার পিছনে এতক্ষণ দৌড়ে দৌড়ে আসছিল, কিন্তু ঘড়িটা দমকা হাওয়ায় হঠাৎ করেই একটা গাছের ডালে আটকে গেল। বাচ্চা ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে রইল একভাবে, কিন্তু না, সেই ঘড়িটা আর পড়ল না। একসময় নিরাশ হয়ে সে চলে গেল। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে এই ব্যাপারটা দেখছিলাম এতক্ষণ। এবার ভেতরের ঘর থেকে নিখিলেশ আমায় ডাকল। অমরজিৎ, একবার এই ঘরে এসো তো। আমি চায়ের কাপ একটা চেয়ারের ওপর রেখে দিয়ে নিখিলেশের ঘরে গিয়ে বসলাম। আমাকে ঢুকতে দেখে নিখিলেশ খবরের কাগজটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই খবরটা পড়ো ভালো করে, ওই যে 3 নম্বর পাতায় একদম নিচের দিকে। আমি কাগজ খুলে 3 নম্বর পাতায় চোখ রাখলাম। ছোট্ট একটা খবর। কলকাতায় মেয়ো রোডের কাছে একটি পরিত্যক্ত বাড়ির কাছে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ মিলেছে। পুলিশের অনুমান ব্যক্তিটি কলকাতার বাইরে থেকে এসেছে। তার কাছ থেকে কোনো পরিচয়পত্র মেলেনি। যে বাড়িটির কাছে তাকে পাওয়া গিয়েছে সেটি কয়েক বছর ধরেই পরিত্যক্ত। পুলিশি তৎপরতায় জানা গিয়েছে যে লোকটি ওই বাড়ির ছাদ থেকে কোনোভাবে পড়েই নাকি মারা গিয়েছে, কিন্তু কী কারণে একজন অজ্ঞাত ব্যক্তি ওই বাড়িতে গিয়েছিল তা এখনও অবধি বোঝা যাচ্ছে না। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আরও কিছু জানা যাবে। আমি খবরের কাগজটা রেখে নিখিলেশের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা নিখিলেশ, এটা কি সেই বাড়িটাই? যতদূর মনে হচ্ছে তাই। ভদ্রলোক তাহলে খুব একটা ভুল বলেননি আমাদের। তবে বাড়িটা একবার দেখা দরকার, না হলে কিছু বোঝা যাবে না। ভদ্রলোকের নামটা যেন কি ছিল? গৌতম সমাজদার। গৌতম সমাজদার নামটা আপনাদের কাছে অচেনা তা তো হবেই, কারণ গৌতম সমাজদার 2 দিন আগেই নিখিলেশের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর কি কারণে এসেছিলেন সেটাই বলবো এখানে। 2 দিন আগের কথা। আমি, নিখিলেশ আর কৃষ্ণাকুমারী বসে আছি নিখিলেশের ঘরে। প্রথমে কী নিয়ে কথা হচ্ছিল তা আমার মনে নেই, তবে পরে ব্যাপারটা কিভাবে জানি না ভূত বা প্রেতাত্মায় গিয়ে দাঁড়ালো। এক পর্যায়ে কৃষ্ণাকুমারী বলে ওঠে, এই যে খুনি খুঁজতে গিয়ে যে বারবার এখানে ওখানে রাত কাটাও, যেদিন আসতো একটা ভূতের পাল্লায় পড়বে না সেই দিন বুঝবে। কথাটা যে কৃষ্ণাকুমারী বেশ মজার ছলেই বলেছে তা কিন্তু তার মুখ দেখেই বেশ বুঝতে পারা যাচ্ছিল, কিন্তু আসল সমস্যাটা বাঁধল নিখিলেশের উত্তরে। তোমার কি মনে হয় আমি ওই গাঁজাখুরি ভূতে বিশ্বাস করি নাকি? আমার মনে পড়ল অনেক দিন আগে নিখিলেশের সমাধান করা একটা কেসের কথা। সেখানে এক পর্যায়ে আমার মনে হয়েছিল আমরা কোনো একটা প্রেতাত্মার বিরুদ্ধেই যুদ্ধে নেমেছি, কিন্তু পরে গিয়ে দেখা গেল আসলে তা মোটেই নয়। তাই বললাম, নিখিলেশ, ভূতকে কিন্তু অতটাও তুচ্ছতাচ্ছিল্য করো না ভায়া। কে বলতে পারে এই দিনের আলোতেই একটা আস্ত ভূত আমাদের এই ঘরে এসে উপস্থিত হবে না? হ্যাঁ, অবিশ্বাস তো করছি না, তবে তবে ও বস্তুতে বিশ্বাস যে আমার নেই, যার কোনো অকাট্য যুক্তি নেই, যাকে প্রমাণ করানোর মতো শক্তপোক্ত কোনো থিওরি নেই, তাকে বিশ্বাস করার কোনো কারণ তো আমি দেখি না। সবাই ওরকম বলেই তো জানতো। আমাদের বাড়ির কাছেও তো ওরকম একজন ছিল,
তারপর একদিন রাত্রে ভূত দেখে তো সে নিজেই অজ্ঞান। তারপর থেকে রাতে আর একা বাড়ির বাইরে যেত না। আমি যেদিন নিজের চোখে দেখব সেদিন না হয় বিশ্বাস করব, তবে তবে তার আগে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই নয়। বিশ্বাস না করার কারণটা না হয় বুঝলাম নিখিলেশ, কিন্তু অবিশ্বাস করার কারণটা ঠিক বুঝলাম না তো। বিশ্বাস করার জন্য যে যুক্তি বা থিওরির দরকার হয়, অবিশ্বাসের জন্য তেমনই থিওরি বা যুক্তি প্রয়োজন। অকারণে এই দুইয়ের যে কোনোটাই প্রয়োজন নয়। নিখিলেশকে মনে মনে আমি যতটা বুদ্ধিমান ভাবি তার কারণ এই ছোট ছোট কিছু বিষয়। মানুষ বিশ্বাস অবিশ্বাসের জন্য নিজের মতকেই গুরুত্ব দেয়, অথচ নিখিলেশ এখানেও যুক্তি আর থিওরিকে গুরুত্ব দিচ্ছে। এখানেই বোঝা যায় আর সবার থেকে তার ব্যতিক্রম চিন্তাভাবনার কথা। আমি বললাম, কিছু কিছু বিষয় থাকে ওই মাঝামাঝিতেই, যে কোনো একদিক কোনোদিনই পুরোপুরিভাবে ভারী হয় না। নিখিলেশ কিছু একটা উত্তর দিতেই যাচ্ছিল, তার আগেই দরজা দিয়ে ঢুকলো রামদয়াল। দাদাবাবু, দাদাবাবু, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ভেতরে পাঠিয়ে দাও, আর শোনো, 3 কাপ চা দিয়ে যেও। রামদয়াল বেরিয়ে যেতেই ঘরে এসে ঢুকলেন এক ভদ্রলোক। পরনে সাদা রঙের পাঞ্জাবি, সাদা পাজামা প্যান্ট, মাথার ওপরে একটা মস্ত টাক, সামনের দিকে কয়েকটা চুল বেঁচে আছে মাত্র, চোখের ওপর একটা হাই পাওয়ারের চশমা, নাকটা একটু লম্বা, 2 হাতে মোট 7টা আংটি। তিনি ঘরে ঢুকে একবার এদিক ওদিক দেখে নিয়ে বললেন, আপনার বাড়িতে ওই কি বলে কুকুর নেই তো? বলতে বলতেই তিনি কান নামিয়ে কি যেন শোনার চেষ্টা করলেন। না, নেই। আপনি নিশ্চিন্তে বসুন। আপনার কুকুরের ভয় কেন বলুন তো? আসলে এই মাসখানেক আগে আমায় কুকুরে কামড়েছে, 14টা ইঞ্জেকশন নিতে হয়েছে, তাই ওই প্রাণীটা থেকে একটু দূরে থাকতেই ভালোবাসি আর কি। না না, ভয়ের কোনো কারণ নেই। এ বাড়িতে কুকুর থাকেও না, আর কুকুর আসেও না বাইরে থেকে। ভদ্রলোক সামনের চেয়ারে বসেই আবার উঠে পড়লেন। একটু অপ্রস্তুত হয়ে বললেন, এই মানে আমি কি বসতে পারি? আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। একবার হেসে নিখিলেশের দিকে তাকিয়ে অনেক কষ্টে সেটাকে আবার সংবরণ করে ফেললাম। নিখিলেশ বলল, হ্যাঁ নিশ্চয়ই, বসুন না। ভদ্রলোক চেয়ারে বসে হাওয়ায় কিসের যেন গন্ধ শুঁকলেন, তারপর বললেন, আচ্ছা, আপনিই তো নিখিলেশ, মানে ওই ডিটেকটিভ, আতশ কাঁচ চোখে দিয়ে মাথায় একটা টুপি চাপিয়ে খুনের সূত্র খুঁজে বার করেন। ভদ্রলোকের কথা শুনে আমার আবার হাসি পেল, কিন্তু নিখিলেশ আর চোখে আবার আমায় দেখে নিয়েছে, তাই হাসতে না পারলেও মনে মনে ভাবলাম, ভদ্রলোক নিশ্চয়ই সিনেমায় গোয়েন্দাদের দেখে ভেবেছে নিখিলেশও বুঝি সেই রকমই কোনো গোয়েন্দা। নিখিলেশ কিন্তু তার কথায় একটুও বিব্রত হলো না। সে বলল, না, আমি গোয়েন্দা কিংবা ডিটেকটিভ নই। আমি সামান্য সত্য সন্ধানী মাত্র, সত্যান্বেষী বলতে পারেন। আর ওই টুপি কিংবা আতশ কাঁচ নিয়ে আমি সূত্র খুঁজে বেড়াই না, বরং সব বিষয় খুব ভালোভাবে দেখার আর বোঝার চেষ্টা করি। তাহলে কি আপনি পারবেন আমার সমস্যার সমাধান করতে? ভদ্রলোকের কথায় হতাশার ভাব স্পষ্ট। তিনি নিখিলেশের সম্পর্কে যে বেশ সন্দিহান তা বোঝা গেল। পারবো কি পারবো না তা তো পুরো ব্যাপারটা না জানা পর্যন্ত বলতে পারবো না। আচ্ছা বেশ, তাহলে আপনাকে ব্যাপারটা খুলেই বলি, দেখুন আপনি কিছু করতে পারেন নাকি। এর মধ্যেই চা এসে গিয়েছে। ভদ্রলোক একবার নিখিলেশের সম্মতি নিয়ে চায়ের কাপ হাতে তুলে নিয়ে একবার চুমুক দিয়ে চোখ বুঝলেন। তৃপ্তির সাথে একটা শব্দ করে তিনি গলা খাঁকড়িয়ে শুরু করলেন আবার, আমার নাম গৌতম সমাজদার। আমায় দেখে বা কথা শুনে এর মধ্যেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমার একটা সমস্যা আছে। হ্যাঁ, আমার একটা নয়, অনেকগুলো সমস্যা আছে। এই যে আমি চোখে দেখি কম, কানেও মাঝে মধ্যে কম শুনি,
তবে সব থেকে বড় সমস্যা হলো আমি মাঝে মাঝেই অনেক কিছু ভুলে যাই। মাঝে মাঝে এমনও হয়েছে যে কেউ নাম জিজ্ঞাসা করলে আমার বেশ খানিকটা সময় লেগেছে আমার নামটাও মনে করতে। এর জন্য মাঝে মাঝে অপ্রস্তুত হতে হয়েছে আমাকে। আমি এক সময় শিক্ষক ছিলাম, গ্রামের এক স্কুলে ইতিহাস পড়াতাম। তখন কিন্তু এসব সমস্যা ছিল না। হঠাৎ করেই মা মারা যায়। ব্যাপারটা বুঝলেন তো? আমি একদম মেনে নিতে পারিনি। তারপর থেকেই এই সমস্যাগুলো শুরু হয়। ভুলে যাবার সমস্যা। সব থেকে বেশি সমস্যা হতো স্কুলে। পড়াতে পড়াতে হয়তো দেখা গেল যুদ্ধের সালের বদলে সন্ধির সাল বলে দিতাম, নয়তো বাবরের জন্মের সালের বদলে বসিয়ে দিলাম সিরাজউদ্দৌলার মৃত্যুদিন। এভাবে চলছিল। তবে একদিন নিজে থেকেই কাজে ইস্তফা দিলাম, তারপর বাড়ি চলে এলাম। এতটা বলেই ভদ্রলোক আবার বাতাসে কিসের যেন গন্ধ শুঁকলেন। তারপর বললেন, কোথায় যেন রান্না পুড়ছে। নিখিলেশ এই কথায় একবার জোরে হেঁকে বলল, কৃষ্ণা, ও কৃষ্ণা, একবার দেখো তো রান্নাঘরে কিছু পুড়ছে নাকি। সামান্য কিছুক্ষণ পরেই কৃষ্ণাকুমারীর চিৎকার ভেসে এলো, এ বাবা, আমার রান্না তো পুড়ে গেল বোধহয়। আমি অবাক হয়ে গেলাম। ভদ্রলোকের নাকের শক্তি বেশ প্রবল, তা মানতেই হবে। আমি নিখিলেশ যেখানে একই ঘরে বসে এই গন্ধ পেলাম না, সেখানে উনি এই রকম একটা গন্ধ পেলেন কি করে? ভদ্রলোক কিন্তু সেই সব ভুলে গিয়ে আবার বলতে শুরু করেছেন যেন এ অতি সামান্য ব্যাপার। আমার বাড়ি কলকাতায় মেয়র রোডের কাছে। মেয়র রোডের কাছে যে বড় ঝিল মতো আছে, সেই রাস্তা ধরে একটু এগিয়ে গিয়ে ডান দিকে ছোট্ট দোতলা বাড়ি। মায়ের আগেই বাবা মারা গেছিলেন। থাকার মধ্যে ছিল বাড়িটা আর সামান্য কিছু অর্থ। মিথ্যে বলবো না নিখিলেশবাবু, আমি একটু হিসেবি মানুষ, তাই সেই অর্থে আজও হাত দিতে হয়নি। আমার চাকরি থেকে যা অর্থ এসেছে তা খরচ করেও বেশ কিছুটা জমিয়েছি। তাতে আর বাবার রেখে যাওয়া অর্থে বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে না হলেও হিসেব করে চললে ঠিক কেটে যাবে। আপনি বোধহয় বিব্রত হচ্ছেন। দেখুন নিখিলেশবাবু, আসলে আমি খুব একটা মানুষের সাথে মিশি না, কথাও বলি না। ধরুন নাড়ুবাবুর সাথে কথা বলতে বলতে তাকে যদুবাবু বলে ডেকে দিলাম। ব্যাপারটা খুব অস্বস্তিকর হয়ে পড়ে মাঝে মধ্যেই, তাই একটু এড়িয়ে চলি সবাইকে, বুঝলেন তো অতীন্দ্রবাবু? আমি প্রমাদ গুনলাম, এই রে, আবার মনে হয় গুলিয়ে ফেলেছে। ব্যাপারটা তিনি এখনো ধরতে পারেননি। আমার কিন্তু এবার বেশ অধৈর্য লাগছিল। এই এত কিছু বাড়ি বয়ে এসে বলার কারণটা কি? নিখিলেশ কিন্তু অধৈর্য হয়নি। আসলে এই ধৈর্য ব্যাপারটা নিখিলেশের মধ্যে এত বেশি আছে যে মাঝে মাঝে আমার ভীষণ অবাক লাগে। তবে গৌতমবাবু কিন্তু বলেই চলেছেন। এবার আসল কথাটা বলি। আসলে নিজের ব্যাপারে একটু বলে রাখাটা দরকার ছিল বলে মনে হলো, তাই বললাম। আমার বাড়ির সামনাসামনি একটা দোতলা বাড়ি আছে। বাড়িটা প্রায় অনেক বছর ধরেই পরিত্যক্ত। আমি শেষ যখন সে বাড়িতে কাউকে থাকতে দেখেছি তা আজ থেকে প্রায় বছর চারেকের বেশি। তারপর থেকে আর সে বাড়িতে কেউ যেত না। এবার সপ্তাহখানেক আগের কথা বলি। ও বাড়িটা দেখলে নিখিলেশবাবু আপনার মনে হবে একটা ভূতের বাড়ি দেখছেন, তবে সে তো আপনি গেলেই দেখতে পাবেন। তারপর হ্যাঁ, কি যেন বলছিলাম যদুবাবু? আমি উত্তর দেওয়ার আগেই নিখিলেশ বলল, আপনার বাড়ির উল্টো দিকে একটা ভূতের বাড়ির কথা বলছিলেন। হ্যাঁ তাই তো। তো পাড়ার বাচ্চা ছেলেরা ও বাড়ির পাশের বাগানে প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতে যেত। বেশ বড় একটা বাগান, আর তার মাঝে খোলা জায়গা। বাগানের সব গাছ মরে কালো হয়ে গেছে। বিকেলে প্রতিদিন তারা ওখানে যেত। সেদিন আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ বাচ্চাদের একটা চিৎকার শুনতে পাই। আমি নিচের ঘরে ছিলাম।
বাইরে বেরিয়ে দেখি ওই বাড়ির বাগান থেকে তারা ছুটে আসছে। আমি প্রথমে অবাক হলেও একজনকে ধরে জিজ্ঞেস করি কি হয়েছে। বাচ্চাটা তো প্রথমে কিছুই বলতে চায় না, তারপর এক সময় সবটা খুলে বলে। ওরা প্রতিদিনের মতোই খেলছিল, তো বলটা একজন তুলে মারায় দোতলার ব্যালকনিতে চলে যায়। বাড়িটা ভূতের বাড়ি বলে বদনাম থাকলেও কেউ কিন্তু ওখানে কিছুই দেখেনি। তবুও বাচ্চা ছেলের দল প্রথমে দোতলায় কেউই যেতে চায়নি। এদিকে সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণ পর সেখানে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যাবে। ভাঙা বাড়ির কোথায় কি থাকে না থাকে। কিছুক্ষণ অপেক্ষা করে দুজন সাহসী ছেলে দোতলায় ওঠে, একজন আগে আর একজন তার পিছনে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দোতলায় উঠে তাদের ভয়টা খানিকটা কমে যায়। কয়েকটা পায়রা ছাড়া আর কিছুই নেই। বলটা ব্যালকনির এক পাশে পড়ে আছে। একজন দৌড়ে গিয়ে বলটা তুলে নেয়, অন্যজন তখন দোতলার একটা জানালার ফাঁক দিয়ে ভিতরের দিকে বিস্ফারিতভাবে তাকিয়েছিল। মুখে কোনো কথা নেই। অন্যজন তার সেই অবস্থা দেখে ভয় পেলেও মুখে শব্দ না করে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ভিতরে তাকিয়ে চিৎকার করে তারা দুধ দাঁড় করে নেমে যায় নিচে। আর সেই চিৎকারই আমি শুনেছিলাম। ভিতরে যে সে কি দেখেছে তা আমার জানা নেই। সেই ছেলেটিও কিছু বলতে পারে না। এখানে নিখিলেশ তাকে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট গৌতমবাবু, ঘরের ভিতরে তারা কি দেখেছিল তার মানে আপনার জানা নেই? সে কথা পরে জেনেছিলাম। যে দুজন ছেলে ওপরে গেছিল তাদের একজনের বাড়ি আমার বাড়ির কাছেই। সে পরে আমায় বলেছিল সব। ওপরে উঠে যখন অন্য ছেলেটা বল খুঁজতে ব্যস্ত, তখন সে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখেছিল। সেখানে নাকি সিলিংয়ের পরিত্যক্ত ফ্যানে একটা দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে একটা মানুষ। তার গালের কষ বেয়ে নামছে রক্ত, কিন্তু সেভাবেই মানুষটা একভাবে তাকিয়ে আছে জানালার দিকেই। আর ঝুলন্ত মৃত মানুষটা হাসছে। বিশ্বাস করুন নিখিলেশ বাবু, আমি তাকে বারবার জিজ্ঞাসা করেও একই কথা জানতে পেরেছি। ঝুলন্ত মানুষটা যেন তার দিকে তাকিয়েই হাসছে, আর এক্ষুনি যেন তার রক্ত লাগা ঠোঁট নাড়িয়ে কিছু বলবে। বাড়িটায় কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি আপনি? আপনার বাড়ির উল্টো দিকেই তো সেই বাড়িটা। সেই তো, ছেলেটার কথা আমি বিশ্বাস করিনি। ভাবলাম বাচ্চা ছেলে কি দেখতে কি দেখেছে। আমার একবার ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। সারাদিন বাড়িতেই থাকি, বাড়ির ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেই গোটা বাড়ি আর বাগানটাও দেখা যায়। আমি নজর রাখা শুরু করলাম। এবার কয়েকদিন আগে একদিন রাত্রে খাওয়া সেরে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। এমন সময় মনে হলো দোতলার ওই ঘরে হঠাৎ একটা আলো জ্বলে উঠেই মিলিয়ে গেল। আমার কেমন যেন জেদ চেপে গেল নিখিলেশ বাবু। আমি ঠিক করে ফেললাম আমি ওখানে যাব, গিয়ে দেখব আসল ব্যাপারটা কি। ওই ছেলেগুলো সেদিন যা দেখেছিল তা ঠিক কতটা সত্যি। আমার রাতের খাওয়া হতে বেশ দেরি হতো। একা মানুষ, নিজের খেয়াল মতো খেতাম। তখন রাত প্রায় 12টাই হবে। বড় রাস্তা থেকে সামান্য ভেতরে বলে এদিকের যে কটা বাড়ি আছে তারা ঘুমিয়ে পড়লে রাস্তা পুরো ফাঁকা থাকে। আমি হাতে একটা টর্চ নিয়ে বাড়ি থেকে বেরোলাম। তারপর এদিক ওদিক দেখে নিয়ে খুব সাবধানে গেলাম ও বাড়ির বাগানে। সাথে সাথেই ভেতরে ঢুকলাম না, কিছুক্ষণ সময় নিলাম। তারপর একতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। সিঁড়ির এখানে ওখানে ভাঙা, দেওয়ালে মাকড়সার জাল আর মাঝে মাঝে উড়ে আসা আরশোলা ছাড়া কালো কালো দাগ আছে।
আমি দোতলায় সিঁড়ি দিয়ে উঠে ব্যালকনিতে দাঁড়াতেই এক ঝাঁক পায়রা এদিক ওদিক উঠতে শুরু করলো। তাদের শব্দ আমার মনে কেমন যেন একটা ভয়ের সঞ্চার করলো। আমি হেঁটে প্রথমে ব্যালকনির সামনে দাঁড়িয়ে আমার বাড়ির ব্যালকনির দিকে তাকালাম। স্থির করে ভেবে দেখলাম কোন ঘরে আলোটা দেখেছি। এক সময় যখন নিশ্চিত হলাম, তখন সেই ঘরের দরজার কাছে গিয়ে দেখলাম বাইরে থেকে তালা লাগানো। আমি জানালার কাছে গিয়ে দেখলাম জানালার পাল্লা অর্ধেকটা প্রায় ভাঙা। সেটা দিয়ে ভেতরে টর্চের আলো ফেলতেই যা দেখলাম, তাতে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের সিলিংয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে একটা মানুষ। তার পরনে একটা ফতুয়া আর লুঙ্গি। গলায় লাগানো ফাঁসটা শক্ত এঁটে, মুখের পাশ থেকে রক্ত বেয়ে এসেছে গালের এক পাশে। তবে সেটা ভয়ের কারণ নয়। ভয়ের কারণ হলো তার চোখ দুটো জ্বলন্ত চোখ সোজা টর্চ ফেলা হাতের দিকে তাকিয়ে। আমি স্পষ্ট দেখলাম সে যেন হাসছে, আর আমারও মনে হলো তার ঠোঁট নড়ে উঠে এক্ষুনি বেরিয়ে আসবে কোনো কথা। আমার রাগ, কৌতূহল আর ভয় এই তিন মিলে কেমন যেন একটা জেদ চেপে গেল। অত রাত্রে একটা পরিত্যক্ত হানা বাড়িতে চোখের সামনে একজনকে ওভাবে ঝুলতে দেখেও আমি দরজার ওপর গিয়ে আঘাত করা শুরু করলাম। আচ্ছা, আপনার কি কোনো সন্দেহ হয়েছিল? মানে অন্য কিছু হতে পারে ভেবেছিলেন কি? কেন জানি না আমার মনে হয়েছিল আমি যা দেখছি তা ঠিক নয়, সঠিক নয়। কারণ দোতলায় ওঠার সাথে সাথে একটা কেমন গন্ধ আমার নাকে এসেছিল। কিসের গন্ধ বুঝতে না পারলেও ব্যাপারটা আমার অদ্ভুত লাগলো। আমি বারবার দরজা ঠেলে এক সময় ক্লান্ত হয়ে আসায় সেই জানলা দিয়ে আবার তাকিয়ে দেখলাম ভেতরে কেউ নেই। এবার আমি কথা বললাম, সে কি? তাহলে ঘরের মধ্যে যে ছিল সে কোথায় গেল? সেটাই তো, যদি কোনো মানুষ ও ঘরে থেকেই থাকবে তাহলে সে গেল কোথায়? আর এত অল্প সময়ে সে অন্য পথে বেরিয়ে যাবে তা তো সম্ভব নয়। তবে এতদিন ধরে যে ভূতকে অস্বীকার করে এসেছি তা কি এখন স্বীকার করতে হবে? কিন্তু তাছাড়া আর উপায়ও নেই। বন্ধ ঘর থেকে একটা মানুষ উধাও হয় কি করে? নিখিলেশ এবার চেয়ারে হেলান দিয়ে বসে বলল, এবার বলুন, আপনি কি চাইছেন? আমি চাই এই ব্যাপারটার একটা নিষ্পত্তি হোক, তাই আপনার কাছে আসা। আমি সেদিন কাকে দেখেছিলাম, সে জীবিত না মৃত, এটাই আমার জানার দরকার। আমি চাইলে পুলিশের কাছেও যেতে পারতাম, কিন্তু তারা আমায় কতটা বিশ্বাস করবে তা আমার জানা নেই। তাই আপনাকে বলা, নিখিলেশ বাবু, আমায় দয়া করে ফিরিয়ে দেবেন না। আপনার কথা আমি সমস্তই শুনলাম গৌতমবাবু, তবে এই মুহূর্তে কেসটা নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার কারণ হিসেবে আমি অন্য একটা কেসে রয়েছি। যদি এরপরে আর কিছু হয় বা জানতে পারেন আমায় জানাবেন। আর আপনার ঠিকানাটা একটা কাগজে লিখে দিয়ে যান, যদি প্রয়োজন হয় তো আমি যোগাযোগ করে নেব। আর হ্যাঁ, একটা কথা, যখন আপনি জানলা দিয়ে সেই ঝুলন্ত লোকটাকে দেখেছিলেন তখন তার নাকের দিকে আপনি তাকিয়েছিলেন? নিখিলেশের এই কথায় গৌতম বাবু তো বটেই, আমিও তাকালাম ওর দিকে। নিখিলেশ নিজের মতোই বলে চলল, দেখুন গৌতমবাবু, আমি কেসটা হাতে নিতে পারবো, তবে কিছুদিন পরে, আর না হলে বড় কিছু ঘটার পরে। তার আগে আপনি কিছু প্রমাণ জোগাড় করুন না হয়, আর অন্য কিছু জানতে পারলে আমাদের জানাবেন। গৌতম সমাজদার আগে উঠে দাঁড়ালেন এবং যাওয়ার আগে বলে গেলেন, নিখিলেশ বাবু, আমি কিন্তু ভুল কিছুই দেখিনি। যা দেখেছি সব দিনের আলোর মতোই পরিষ্কার। এবার আমার ভাগ্য আর আপনার ইচ্ছে। গৌতম বাবু একটা হতাশার ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেলেন। আর আমি অবাক হয়ে দেখলাম
তিনি তার চশমাটা ভুলে এখানে ফেলে গিয়েছেন। তো এই ছিল গৌতম সমাজদারের গল্প। নিখিলেশ বলল, খবরের কাগজে দেওয়া সেই বাড়িটাই কি এই গৌতম সমাজদারের বাড়িটা? তা আমি কি করে জানবো বলো তো? কিন্তু সে একটা কেস নিয়ে এলো আর তুমি তা ফিরিয়ে দিলে। বিশেষত একটা অদ্ভুত কেস কিন্তু এটা। কেসটায় কিছু ছিল না অমরজিৎ। এখন যদি এই খুনটা সে বাড়ির কাছে হয় তবে একসাথে দুটো কেসই হ্যান্ডেল করা যাবে। তবে তার জন্য পুলিশের সাহায্য দরকার। নাহলে ব্যক্তিগত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করলে আমাদের ক্রমাগত সন্দেহের মুখে পড়তে হবে। কিন্তু ওই বাড়িতে ঠিক কি ছিল তা জানা দরকার। আর তাহলে গৌতম সমাজদারি বা মিথ্যে বলবেন কেন? আমার জানা নেই। বলতে বলতে নিখিলেশের টেলিফোনটা বেজে উঠল। নিখিলেশ উঠে ফোনটা ধরতে যেতেই আমি চেয়ারে বসে ভাবতে লাগলাম গৌতম বাবুর বিষয়টা। ভূত প্রেতে আমারও বক্তব্য ওই নিখিলেশের মতোই। হ্যাঁ বা না কোনো দিকেই আমি নেই। যেদিকে যখন প্রয়োজন হবে তখন সেই দিকে ভাবব। কিন্তু রাতের বেলায় একটা পরিত্যক্ত বাড়িতে একটা ঝুলন্ত মৃতদেহকে দেখে ভদ্রলোক পুলিশকে না জানিয়ে নিখিলেশকে ব্যাপারটা জানিয়েছেন। তার মানে তিনি সন্দেহ করছেন যে ব্যাপারটা সাধারণ কিছু নয়, কোনো রহস্য তো আছেই। নিখিলেশ এসে চেয়ারের উপরে একটা চাপড় মেরে বলল, অমরজিৎ, একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। কোনটা আগে শুনবে বলো? আগে খারাপটাই বলো, তারপর না হয় ভালোটা। খারাপ খবর হলো যে বাড়ির সামনে খুন হয়েছে সে বাড়িতে পুলিশ তল্লাশি করেও কিছু পায়নি। আর ভালো খবরটা হলো গৌতমবাবুর বলে যাওয়া সেই বাড়িটা আর খুনের স্পটের সামনের বাড়িটা একই। তার মানে গৌতম বাবুর সন্দেহটাই সঠিক ছিল, ওই বাড়িতে কিছু একটা সমস্যা রয়েছে। যেখানে মানুষ থাকবে সেখানেই সমস্যা তৈরি হবে অমরজিৎ। মানুষ নিজেকে শান্তিপ্রিয় মানুষ বলে দাবি করে, অথচ তারপর শান্তির জন্য যা যা করে তা অন্য মানুষকে শান্তিতে থাকতে দেয় না। তাহলে কখন বেরোতে হবে? বিকেলে মিস্টার দাস আসবেন, তখনই বেরোবো। আচ্ছা, তোমার সেই ইন্সপেক্টর বন্ধু রাখালের খবর কি? তাকে তো অনেক দিন হলো দেখাই যায় না। তার অন্য জায়গায় বদলি হয়ে গেছে অমরজিৎ। এরকম একটা পুলিশ অফিসার খুব কমই পাওয়া যায় অমরজিৎ। না, এখন আর কথা নয়, স্নান করে একটু ঘুমিয়ে নাও। বিকেলে দাসবাবু এলেই আমরা বেরিয়ে পড়ব। গৌতমবাবুর সাথেও একবার দেখা করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আর ওনার ওই চশমাটাও তো ওনাকে দিতে হবে ফেরত। না জানি কত সমস্যা হচ্ছে ভদ্রলোকের। নিখিলেশ আর কিছু না বলে বাথরুমে যেতে যেতে বলল, কৃষ্ণা কুমারী, আমি স্নানে গেলাম। চশমা ছাড়া যে গৌতমবাবুর সত্যিই অসুবিধা হচ্ছিল তা তিনি অকপটে স্বীকার করলেন। তার ভুলো মনের জন্য তিনি ভুলেই গিয়েছিলেন যে চশমাটা তিনি কোথায় ফেলে এসেছেন। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো এই চশমার জন্যই তিনি খুনের ব্যাপারটা ভালো করে দেখতে পারেননি। আমি নিখিলেশ মিস্টার দাসের সঙ্গে পুলিশের জিপে করে যখন সেই বাড়িটার কাছে পৌঁছলাম তখন সকালবেলা। এই সকালবেলাতেও বাড়িটাকে দেখে কেমন যেন গা ছমছম একটা ভাব জাগে। দোতলা বাড়িটার নানা জায়গায় শ্যাওলা আর পায়রার বাসা তৈরি হয়েছে। এখানে ওখানে দেওয়ালের পলেস্তারা খসে ইট সুরকি দাঁত বার করে হাসছে। সব থেকে চোখ টানে দোতলার ব্যালকনি। সেখানে অর্ধেক রেলিংয়ের ওপর লাইন দিয়ে বসে আছে কয়েকটা পায়রা। আমাদের জিপের শব্দে কয়েকটা উড়ে গেল এদিক ওদিকে। গৌতম বাবু বলেছিলেন তার বাড়ি এই বাড়িটার উল্টো দিকে। সেই বাড়িটাও বয়সের ভারে বেশ পুরনো হয়ে গিয়েছে। দোতলার নানা জায়গায় রক্ষণাবেক্ষণ করার ছাপ। নিখিলেশ বাড়িটার দরজা খুলে ভেতরে ঢুকে দরজায় নক করল। ভেতর থেকে একটা পরিচিত গলায় শব্দ এলো, আসছি। গৌতমবাবু দরজা খুলে নিখিলেশকে দেখে বললেন, আরে সোমেনবাবু, আপনি আসুন আসুন। আমি তো ভাবলাম আমার কথা আপনি ভুলেই গেছেন। আমি তাকে ধরিয়ে দিলাম, উনি সোমনাথ বাবু নন, উনি নিখিলেশ বাবু। গৌতম বাবু বেশ অপ্রস্তুত হয়ে বললেন,
আগে মানে দেখেছেন তো, আবার ভুলে গেছি। আর চশমাটাও যে কোথায় হারিয়েছি ভালো করে দেখতেও পাই না কিছু। এই তো সেদিন রাত্রে ব্যালকনিতে দাঁড়িয়ে মনে হলো ওপারে বাড়িটায় কে যেন দাঁড়িয়ে আছে, কিন্তু চোখে চশমা না থাকায় ভালো করে বুঝতেও পারলাম না। নিখিলেশ এই কথায় একটু উত্তেজিত হয়ে বলল, ওই বাড়ির সামনে একটা মৃতদেহ পাওয়া গেছে, জানেন তো? আরে সে কথাই তো বলছি, তার আগের রাতেই তো যতদূর মনে পড়ে ব্যাপারটা দেখলাম, কিন্তু ভাগ্য খারাপ, অনেক খুঁজেও চশমাটার। গৌতম বাবুর কথা থেমে গিয়েছে, কারণ নিখিলেশ চশমাটা তার হাতে তুলে দিয়েছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব নিখিলেশ বাবু, চশমাটা ছাড়া যে কি অসুবিধা হচ্ছিল। আসুন না, আপনারা ভেতরে আসুন। ওনাকে তো ঠিক চিনলাম না। গৌতম বাবুর নজর মিস্টার দাসের দিকে। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিস্টার দাস। এই কেসটার তদন্ত উনিই করছেন। আর মিস্টার দাস ইনি হলেন গৌতম সমাজদার, প্রাক্তন শিক্ষক। আর সব থেকে বড় কথা, ও বাড়িতে একমাত্র তিনিই গিয়েছেন এর আগে। ও আই সি, তাহলে আর দেরি কেন, চলুন বাড়িটা থেকে আরেকবার তল্লাশি করে আসা যাক। চলুন গৌতমবাবু, আপনার দেখা ঝুলন্ত মৃতদেহ দেখে আসা যাক একবার। বোধহয় তার দেখা আর মিলবে না। কেন? যার মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছিল তাকেই আমি বোধহয় ওই ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেছিলাম। আপনি নিশ্চিত? কিছুটা, তবে একটা ব্যাপারে খটকা ছিল নিখিলেশ বাবু। 2-1 দিনের মধ্যে আমি নিজেই আপনার কাছে যেতাম। কি খটকা? আমি যখন ঝুলন্ত মৃতদেহ বা দেহটা দেখেছিলাম তার পরনে ছিল লুঙ্গি, কিন্তু রাস্তায় পাওয়া মৃতদেহের পরনে ছিল শার্ট প্যান্ট। এমনকি নিখিলেশ বাবু সেদিন যে বাচ্চাটা জানালা দিয়ে সেই দৃশ্য দেখেছিল সেও কিন্তু দেখেছে লুঙ্গি পরা লোকটাকেই। নিখিলেশ যেন সামান্য হাসল, তারপর বলল, আপনার ভূত তাহলে জামা কাপড়ও বদল করে? হ্যাঁ। গৌতম বাবু চশমাটা ততক্ষণে পরে নিয়েছেন। তারপর ঘরের দরজা বন্ধ করে আমাদের সাথে বাইরে এলেন। বাড়িটার ডান দিকে খোলা জায়গা। বাগানটা যে একসময় বেশ সুন্দর ছিল তা বোঝাই যাচ্ছে, তবে এখন গাছপালা সব যত্নের অভাবে মরে কালো হয়ে গিয়েছে। সামনের সিঁড়ি দিয়ে দরজার কাছে উঠতেই একটা পায়রা ডাকতে ডাকতে আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল। নিখিলেশ সবার পিছনে ছিল। সে ভালো করে সেই পায়রাটার দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ, তারপর গৌতম বাবুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা গৌতমবাবু, এই পায়রাগুলো কি সবসময় এভাবে উঠতে থাকে? মানে সারাদিন ওরা এভাবেই ডাকে? তা মনে হয় না। এ বাড়িতে কেউ ঢুকলে তখনই হয়তো ওরা ভয় পেয়ে ওভাবে চিৎকার করে। নিখিলেশ কি যেন ভাবতে লাগলো একভাবে তাকিয়ে। আমি বললাম, আচ্ছা আমরা একবার ভেতরে যাই, গিয়ে দেখে আসি, তারপর না হয় তুমি চিন্তা ভাবনা করো। দুঃখিত অমরজিৎ, আসলে এক জায়গায় এত পায়রা একসাথে খুব একটা দেখিনি, তাই আর কি। চলুন মিস্টার দাস। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মিস্টার দাস বললেন, এবাড়ির মালিক সুখময় সামন্ত, তবে তিনি এবাড়ি ছেড়ে গেছেন প্রায় বছর 4 হলো। ওনার স্ত্রীর মৃত্যু এবাড়িতেই হয়েছিল, তারপর উনি আর এখানে থাকতে চাননি। ওনার এক ছেলে আছে কলকাতায়, আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানান যে এই বাড়িটা বিক্রির চেষ্টা হয়েছে অনেকবার, কিন্তু বিক্রি আর করা যায়নি। তারপর থেকে তারা আর এ বাড়িতে আসেন না। অবশ্য আসার প্রয়োজনও হয় না, এখন বিশাল ব্যবসা তাদের, তাই তারা ভাবছেন কোনো অনাথ আশ্রমকে এই বাড়িকে দান করার কথা। আমরা এর মধ্যেই দোতলার ব্যালকনিতে পৌঁছে গিয়েছি। ভাঙা জানালাটা চোখে পড়ল। গৌতম বাবু হাতের ইশারায় সেই জানালাটা দেখাতেই নিখিলেশ এগিয়ে গিয়ে চোখ রাখল তার ভাঙা জায়গাটায়। মিস্টার দাস ততক্ষণে দরজার সামনে গিয়ে ঠেলে সেই দরজাটা খুলে ফেলেছেন, আর সঙ্গে সঙ্গেই গৌতম বাবু বললেন, আরে এই দরজাটা তো তালা বন্ধ ছিল,
তাহলে এটা খুললো কি করে? মৃতদেহ যেদিন পাওয়া গেল সেদিন আমরা এই ঘরে এসেছিলাম। তখন তো কোনো তালা ছিল না এখানে। তবে হ্যাঁ, ঘরের ভেতরে একটা তালা আর চাবি রাখা আছে। কিন্তু গৌতম বাবু যেন বিশেষ অবাক হয়েছেন, সেইভাবেই তিনি ঢুকলেন ভিতরে আর ঢুকে তাকালেন সিলিংয়ের দিকে। সেখান থেকে তখনও একটা ফাঁস লাগানো দড়ি ঝুলছে। ঘরের তালা তাহলে খোলা হয়েছে ওই লোকটার মৃত্যুর দিন। কিন্তু তাহলে এতদিন তালা দিয়ে ভেতরে কে অপেক্ষা করছিল? ঘরের ভেতরে যদি কেউ থাকে তাহলে বাইরে থেকে তালা দেওয়া থাকবে কেন? সেটাই তো বোঝা যাচ্ছে না গৌতম বাবু। ঘরটা একবার ভালো করে দেখা দরকার। ঘরের 3 দিকে 3টে বড় বড় জানালা, তবে তাদের অবস্থা খুব একটা সুবিধের নয়। এখানে ওখানে ভাঙা। ঘরে একটা বিছানা, তবে তার উপরে পুরো ধুলো। মেঝে এখানে ওখানে ধুলো থাকলেও তার মাঝে আছে অনেকগুলো পায়ের ছাপ। তবে পুলিশ এই ঘরে আগেও এসেছিল, তাই এই পায়ের ছাপ তাদেরও হতে পারে। একটা বড় কাঠের আলমারি এক পাশে, আর তার পাশে একটা টুল। টুলের ওপরে কিন্তু ধুলো পড়েনি, তার মানে সেটা রীতিমতো ব্যবহার করা হয়েছে। নিখিলেশ ভালো করে গোটা ঘরটা দেখতে লাগলো। তার সাথে গৌতম বাবুকে লক্ষ্য করলাম একবার সিলিং আর একবার ভাঙা জানলাটার দিকে অবাকভাবে দেখছেন। একমাত্র মিস্টার দাস আমার মতো সবকিছু লক্ষ্য করছে। নিখিলেশ বাবু, মৃত লোকটির ব্যাপারে আমরা খোঁজ চালাচ্ছি। সে এই শহরের বাইরের লোক, তবে আশা করছি ঠিক জানা যাবে। তবে খুনের ব্যাপারটা বড় অদ্ভুত মশাই। প্রথমে আমরা ভেবেছিলাম দোতলার ব্যালকনি থেকে পড়েই বোধহয় মৃত্যু হয়েছে, তবে পরে দেখা গেল মৃত্যুর আগে শরীরে বেশ ধস্তাধস্তির চিহ্নও আছে। এর জন্য অনুমান করা যাচ্ছে যে না, মৃত্যুটা স্বাভাবিক নয়। ভিকটিম নিজে নিজে ব্যালকনি থেকে পড়েনি, হতে পারে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। একদম তাই, একদম ঠিক বলেছেন নিখিলেশ বাবু। কারণ তার হাতে কয়েকটা কালো চুল পাওয়া গেছে, যা তার নিজের নয়। আর মুখেও গলাতেও হাতাহাতির চিহ্নও আছে। নিখিলেশ আলমারির সামনে গিয়ে ঝুঁকে কি যেন একটা দেখল, তারপর আলমারিটা খুলে ফেলল। বেশ বড় আলমারি হলেও 2টো থাক। বোধহয় বেশ বড় কিছু রাখার জন্যই এই আলমারি ব্যবহার করা হতো। নিখিলেশ কিছুক্ষণ দেখে তা বন্ধ করে দিল। এই ঘরটা ছেড়ে পাশের ঘরগুলো দেখবার জন্য যেতেই দেখলাম তালা দেওয়া। মিস্টার দাস তালা ভাঙার উদ্যোগ করতেই নিখিলেশ তাকে বাধা দিল। তারপর বলল, প্রয়োজন নেই, ও ঘরে কিছু নেই। প্রতিবার লোকটাকে এই ঘরেই দেখা গেছে, তাই যা আছে এই ঘরেই আছে। কিন্তু নিখিলেশ বাবু, সে যদি মানুষ হয় তাহলে ওভাবে ঝুলেছিল কিভাবে সে? আর আর তারপর সে গেলই বা কোথায়? তার থেকেও বড় প্রশ্ন, তাকে মারলটা কে? নিখিলেশ এইসব কথার উত্তর না দিয়ে একবার ছাদ থেকে ঘুরে এলো। আমরা দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। বড় অদ্ভুত কেস অমরজিৎ বাবু। এর কুল কিনারা আমরা কিছুই বুঝতে পারছি না। লোকটার পরিচয় না পাওয়া পর্যন্ত আমরা যে কিছুই বুঝতে পারবো না। আচ্ছা গৌতম বাবু, আপনি এ বাড়িতে ঠিক কি দেখেছিলেন? গৌতম বাবু প্রথম দিনের থেকে আগের দিন রাত্রের ঘটনা এই পর্যন্ত সব বলে গেলেন একভাবে। আশ্চর্যের বিষয় যে এবার কিন্তু তিনি আর কিছুই ভুললেন না। আর বলতে বলতে তিনি হঠাৎ করে কি যেন মনে পড়তেই দ্রুত আমাদের রেখে ছাদে উঠে গেলেন। আমরা অবাক হয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি নিখিলেশ আর গৌতম বাবু নিচে নেমে আসছেন। এসেই মিস্টার দাসকে বললেন, মিস্টার দাস, আপনি আজ ফিরে যান, আমার আরেকটু সময় দরকার। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের পুলিশের কাছে তো ক্রিমিনাল রেকর্ড থাকে। শহরের বাইরের থানাতেও ওই লোকটির ছবি পাঠিয়ে দেখুন তো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। পুলিশকে অতটাও বুদ্ধিহীন ভাববেন না নিখিলেশ বাবু। আমি সে কাজ আগেই করে ফেলেছি।
আশা করছি কালকের মধ্যে কোনো না কোনো সন্ধান ঠিক মিলবে। বাহ, তাহলে তো ভালোই হলো। গৌতমবাবু, আপনিও তাহলে বাড়ি যান, আর এই বাড়ির ওপর একটু নজর রাখবেন। তবে হ্যাঁ, একটু সাবধানে। আমরা বাড়ি ফিরে আসতেই কৃষ্ণাকুমারী উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, কিছু জানতে পারলে? না কৃষ্ণা, একজন লোক সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে লোককে ভয় দেখাতো, কিন্তু কেন? আর বন্ধ ঘরের মধ্যে সে থাকতই বা কিভাবে? আর সব থেকে বড় হলো, নিখিলেশ চুপ করতেই আমি বলে উঠলাম, আরে সব থেকে বড় কি নিখিলেশ? সব থেকে বড় হলো লোকটা লুকোতো কোথায়। লুকোতো? হ্যাঁ অমরজিৎ, লুকোতো। তুমি তো ঘরটা দেখেছ, ভাঙা জানলা দিয়ে ঘরের সবটাই দেখা যায়। তাহলে গৌতমবাবু দ্বিতীয়বার তাকিয়ে তাকে দেখল না কেন? সেই লুকোলো কোথায়? আচ্ছা, তখন যে গৌতমবাবু বেশ হন্তদন্ত হয়ে তোমার কাছে দৌড়ে গেলেন, গিয়ে কি বললেনটা কি? একটা শব্দ অমরজিৎ, কোনো কিছু বন্ধ হওয়ার একটা শব্দ। কিন্তু ওই ঘরে বন্ধ হবার মতো আছে একমাত্র ওই আলমারিটাই, কিন্তু সেটা তো একদম ফাঁকা। তাহলে খাটের তলায়? খাটের তলায় খুব বেশি জায়গা নেই, আর সেখানে মাকড়সা, জাল আর ধুলোয় ভর্তি। কেউ যদি মাঝে মাঝেই ওখানে লুকোতে যায় তাহলে তো জায়গাটা পরিষ্কার থাকবে। না অমরজিৎ, না, হচ্ছে না। একটা রহস্য ওই ঘরে আছেই, আমরা সেটা দেখতে পারছি না হয়তো। এখন আর কথা নয়, একটু ভাবা দরকার। দুপুরে খাওয়ার পর নিখিলেশ নিজের ঘরে চলে গেল। আমি আর কি করি, একটু গড়িয়ে নিলাম। কিন্তু হঠাৎই নিখিলেশের উত্তেজিত স্বরে ডাকাডাকিতে আমার ঘুম ছুটে গেল। নিখিলেশ বলে উঠল, অমরজিৎ, অমরজিৎ, মিস্টার দাস দারুণ কাজ করেছেন। মনে আছে মাসখানেক আগে একটা সোনার দোকানে চুরি হয়েছিল, পুলিশ একজনকে ধরতে পেরেছিল, তবে প্রমাণ পাওয়া যায়নি বলে কয়েকদিন জেলে রেখে তারপর তাকে ছেড়ে দিতে হয়। এদেশের নিয়মকানুন তো তুমি জানোই অমরজিৎ, প্রমাণের অভাবে 10 জন অপরাধী অপরাধ করেও পার পেয়ে যেতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া প্রতিটি অপরাধী নিরপরাধ, তাই শাস্তি দেওয়া চলবে না। এই কারণেই ওই সন্দেহভাজন ব্যক্তি ধরা পড়েও ছাড়া পেয়ে যায়, কিন্তু তাকে এমনভাবে ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেললো কে? তুমি বললে পুলিশ একজনকে ধরতে পেরেছিল, তার মানে কি তার সাথে আরও কেউ ছিল? পুলিশের সন্দেহ ছিল যে চুরিটা দুজন মিলে করেছে, কিন্তু দ্বিতীয় জনকে আর পাওয়া যায়নি। তাহলে এমন নয় তো যে এই দ্বিতীয় জনই প্রথম জনের খোঁজ পেয়ে তারপর তাকে খুন করবার জন্য এসেছিল? না অমরজিৎ, সেটা কি করে হবে, আর কেনই বা হবে? আমি কিছু একটা উত্তর দিতেই যাচ্ছিলাম, তার আগেই কৃষ্ণাকুমারী ঘরে ঢুকলো। দেখো না, আমার রান্নার খুন্তিটা আলমারির তলায় পড়ে গেছে, ওদিকে উনুনে রান্না চাপানো, আর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আরে রামদয়ালকে বলো না। উফ, সে তো দোকানে গেছে, ফিরতে তো দেরি হবে, আমার রান্না পুড়ে যাবে যে। নিখিলেশ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওহ, চলো তাহলে এখন খুনি ছেড়ে খুন্তি খুঁজতে যাই। আমি হেসে উঠলাম। এই যে নিখিলেশ, যার বুদ্ধির কাছে সব অপরাধী এক মুহূর্তে কেমন বিষহীন হয়ে যায়, তাকে নাকি কৃষ্ণাকুমারীর কাছে বারবার পরাস্ত হতে হয়। এই আজই যেমন নিখিলেশকে খুন্তি খোঁজবার জন্য যেতে হচ্ছে। নিখিলেশ আমার হাসির ওপরে একটা তাচ্ছিল্যের শব্দ করে বলল, বিয়ে তো করনি, তাই এ জ্বালা বুঝবে না। এ বড় মধুর অনল, যেমন আছে মধু তেমন আছে তীব্র বিষ। ও সব পরে বুঝিও, এখন আসো তো। আমি বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে নিখিলেশ আমার পাশে এসে দাঁড়ালো। আমি তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। কপালে চিন্তার ভাঁজ। গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবলেই নিখিলেশ এই ভাবটা লুকিয়ে রাখতে পারে না। আর আমি বেশ উত্তেজিত হয়ে প্রশ্ন করলাম, আরে হলো কি নিখিলেশ, তোমাকে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। নিখিলেশ সেভাবেই বলল, আমাদের একটা বড় ভুল হয়ে গেছে অমরজিৎ। লুকোনোর জায়গা ওই ঘরেই আছে। আমার যতদূর মনে হয় ওই বাড়ির নিচে একটা লুকোনো ঘর আছে।
আর সেখানেই পাওয়া যাবে আমাদের সব প্রশ্নের উত্তর। তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? আমরা তো ওই ঘরে বেশ ভালোভাবেই দেখেছি। তাহলে আমরা ততটাই দেখেছি যতটা চোখের সামনে ছিল। আরো ভালো করে দেখতে হবে অমরজিৎ, বিশেষ করে ওই আলমারিটা। ওই খালি আলমারিটা? আরে ওখানে কি কেউ থাকতে পারবে লুকিয়ে? আর যদিও বা থাকে, তাতে কি আমরা সেই দ্বিতীয় ব্যক্তিকে ধরতে পারবো নিখিলেশ? তা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমাদের আজ আরেকবার ও বাড়িতে যেতে হবে। আবার? এই নিখিলেশ, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আমায় দুটো কাজ করতে হবে। প্রথমে তুমি প্রয়োজন হলে আরেকটু ঘুমিয়ে নিতে পারো, হয়তো আজ আমাদের রাত জাগতে হবে। মানে আবার রাতের অভিযান? আমরা প্রথমে মিলিত হলাম গৌতম বাবুর বাড়িতে। ভদ্রলোক এবার মিস্টার দাসকে বলে বসলেন মিস্টার সামন্ত, কিন্তু আমি বা নিখিলেশ কেউই তাকে ভুল ধরিয়ে দিলাম না। শেষে মিস্টার দাস একটু গলা খাকড়িয়ে বললেন, গৌতম বাবু, আমি মিস্টার সামন্ত নই, আমি মিস্টার দাস, ইন্সপেক্টর দাস। এই যে দেখছেন, আবার ভুল করেছি। আচ্ছা গৌতমবাবু, সেদিন আপনি যে শব্দটা পেয়েছিলেন সেটা ঠিক কেমন ছিল? কেমন ছিল তা ঠিক মনে নেই, তবে কাঠের কিছু ধপ করে নামানোর শব্দ। আপনি নিশ্চিত আলমারি বন্ধ করার শব্দ নয়, অন্য কোনো শব্দ? এবার গৌতম বাবুকে কেমন যেন অস্বস্তিতে পড়তে দেখলাম। তিনি ভালো করে ভেবে বললেন, মনে হয় আমি কাঠের কিছু নামানোর শব্দই শুনেছিলাম। নিখিলেশ এবার যেন কিছুটা নিরাশ হলো, তাও বলল, এবার আবার পরবর্তী পদক্ষেপের কথা শুনুন। হয়তো আজ সারা রাত জেগে অপেক্ষা করার পর দেখা গেল পাখি এলোই না, কিন্তু যদি একবার সে কাজ হাসিল করে ফেলে তাহলে আর এ মুখো হবে না। এমনকি শহরেও সে আর কোনোদিন আসবে বলে মনে হয় না। তাই আমাদের আজ রাতেই ও বাড়িতে পাহারায় থাকতে হবে। আমি থাকবো ঘরের ভিতরে, মিস্টার দাস আর অমরজিৎ থাকবে ব্যালকনির শেষে। সেখানে একটা ছোট্ট প্যাসেজ মতো আছে, আর গৌতমবাবু আপনি আপনার বাড়ির ব্যালকনিতে থাকবেন। বেশি কেউ থাকলে সমস্যা হতে পারে। আরো ফোর্স নিয়ে এলে ভালো হতো না? না, আপনি নিশ্চিত থাকুন, পাখি নিশ্চিত মনেই আসবে। কারণ এই মুহূর্তে এই বাড়িতে যে কেউ নজর রাখবে তা সে ভাবতেও পারবে না, কারণ সে হয়তো ভাবছে পুলিশ মৃতদেহ নিয়ে ব্যস্ত আছে। আপনাদের কাছে অস্ত্রশস্ত্র আছে তো? নিখিলেশ তার পকেট থেকে রিভলভারটা বার করে দেখালো। এটার প্রয়োজন হবে বলে মনে হয় না, তবুও এটা রাখা দরকার সাথে। পরিকল্পনা মতো আমরা বেরিয়ে গেলাম। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। আমরা একবার মুখ ফিরিয়ে দেখলাম গৌতমবাবু ব্যালকনিতে দাঁড়িয়ে। ভদ্রলোকের মুখে তখন রীতিমতো চিন্তার ছাপ। আমি আর মিস্টার দাস দোতলার ব্যালকনির একপাশের প্যাসেজে গিয়ে দেখলাম সেখানে একজনের বেশি বসা যাবে না, তাই সেখানে মিস্টার দাস বসলেন, আর আমি গেলাম ছাদে যাওয়ার সিঁড়ির ওপরে। একবার মনে হলো যদি লোকটা ছাদ থেকে আসে। তারপর মনে মনে এই ভেবে ভরসা পেলাম যে এ বাড়ির ছাদের সাথে কোনো গাছ কিংবা অন্য কোনো বাড়ির ছাদ নেই। নিখিলেশ ঘরের ভিতরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। কথা হলো নিখিলেশ নির্দেশ দিলেই তবেই আমরা বেরোব, তার আগে আমি বা মিস্টার দাস যেন কেউ না যাই। এবার আমার একটু অস্বস্তি হতে লাগলো। অন্ধকারে মশার দল আমায় পেয়ে বেশ আনন্দ করে কামড়াতে লেগেছে, কিন্তু শব্দ করা যাবে না, তাই তাদেরকে আমি আর বাধা দিলাম না। সময় কাটতে লাগলো। ঠিক কতক্ষণ পর মনে নেই, নিচের দিকে পায়রার দল হঠাৎ করেই কেমন যেন ডেকে উঠে উড়তে লাগলো। আমার ঠিক সেই সময়ে কাল বাড়িতে ঢোকবার সময় নিখিলেশের অবাক হয়ে পায়রার উড়ে বেড়ানো দেখার কথাটা মনে পড়ল।
আমি এবার বুঝলাম পায়রার দল আসলে সংকেতের কাজ করত। তারা এইভাবে উড়ে শব্দ করলেই ঘরে থাকা লোকটা বুঝতে পারত যে কেউ এসেছে, আর তখনই তাকে সেই ঝুলে পড়ার নাটকটা করতে হতো। কিন্তু সিলিংয়ের সাথে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকা, এইটা কিভাবে সম্ভব? আমার ভাবনায় ছেদ পড়ল। সিঁড়িতে সাবধানী পায়ের শব্দ পেলাম। আমি বেশ নড়ে চড়ে বসলাম। সেখানে বসে আমি শুনতে পেলাম পায়ের শব্দ উপরে উঠে আসছে। আমি যেখানে বসে আছি সেখান থেকে সিঁড়ির বাঁকটা স্পষ্ট দেখা যায় না, তবে বেশ বোঝা গেল কেউ একজন সিঁড়ির বাঁকে এসে দাঁড়িয়েছে। একবার সে উঁকি দিয়ে ছাদের সিঁড়ির দিকে দেখল, কিন্তু আমি অন্ধকারে গা মিশিয়ে নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। নিজের বুকের ধকধক শব্দ নিজেই শুনতে পাচ্ছিলাম। কতক্ষণ মনে নেই সে হেঁটে সেই ঘরের দিকে গেল। আবার অপেক্ষা। একটা আলমারির দরজা খোলার শব্দ পেলাম, আর সাথে সাথে মনে পড়ল গৌতম বাবুর বলা কথা। তিনি বলেছিলেন তিনি কাঠের পাটা নামানোর শব্দ শুনেছেন, কিন্তু তা যে আলমারি খোলবার শব্দ তা আমি স্পষ্ট বুঝতে পারলাম না। ভদ্রলোকের ভুলো মনের জন্য কেসটা বড় জটিল হয়ে এসেছে। কিন্তু আলমারি তো আমরাও দেখেছি। তাহলে আরো মিনিট কয়েক অপেক্ষার পরে শুনতে পেলাম নিখিলেশের গলা। নড়ার চেষ্টা করবেন না, আমার হাতে কিন্তু রিভলভার আছে। যেখানে আছেন সেখানেই থাকুন। এটাই ছিল আমাদের জন্য নির্দেশ। আমি সিঁড়ি দিয়ে নেমে দেখি মিস্টার দাস টর্চ জেলে ওই ঘরে ঢুকছেন। আমিও ঢুকতেই দেখি মিস্টার দাসের টর্চের আলোয় দাঁড়িয়ে একজন লোক, তার হাতে একটা কাপড়ের পুঁটলি। মিস্টার দাস, ওর হাত থেকে পুঁটলিটা নিয়ে নিন। ওটাতেই আছে সোনার দোকান থেকে চুরি করা সমস্ত গয়না। আজই ওগুলো নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করেছিল। যদি আজ আমার ওই আলমারিটা নিয়ে সন্দেহ না হতো তাহলেই পাখি পগার পার, তার টিকিটিও খুঁজে পাওয়া যেত না। আমি যে চুরি করেছি তার কোনো প্রমাণ আছে? চুরির প্রমাণ নেই, তবে খুনের প্রমাণ আছে। আপনার বন্ধু, মানে চুরির সময় যে আপনার বন্ধু ছিল আর পরে তাকে ব্যালকনি থেকে নিচে ফেলে খুন করেন, তার হাতে আপনার মাথার চুল এবং আরও একটা জিনিস পাওয়া গেছে। আর আজ রাতের অন্ধকারে চোরাই মাল নিতে এসেছেন। আর কি প্রমাণ চান? কাজটা কিন্তু ভালো হলো না নিখিলেশ বাবু। আমি রঞ্জিত সিংহ, এত সহজে কিন্তু আপনাকে ছাড়বো না। আগে নিজেকে বাঁচান, তারপর না হয় আমার কথা ভাববেন। একটা খুন আবার একটা চুরি, আগে দেখুন কতদিনের শাস্তি হয়। এরপর যা ঘটল তার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না। চোখের নিমেষে পকেট থেকে একটা ছুরি বের করে সে লোকটা ছুড়ে দিল নিখিলেশের দিকে। এই অন্ধকারও নিখিলেশ সামান্য সরে যেতেই সেই ধারালো ছুরিটা গিয়ে লাগলো দেওয়ালে, আর সঙ্গে সঙ্গেই মিস্টার দাসের একটা ঘুষি পড়ল রঞ্জিত সিংহের গালে। হাতে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে গেলেন মিস্টার দাস। আমি আর নিখিলেশ গেলাম গৌতম বাবুর বাড়িতে। তিনি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। আমাদেরকে দেখেই বললেন, নিখিলেশ বাবু, তাহলে খুনি ধরা পড়ল? না, সত্যি আপনি যেভাবে সাহায্য করেছেন তা না করলে হয়তো এত তাড়াতাড়ি কেসটার সমাধান হতো না। আমি আর কি করলাম, আমি তো নিজেই মনে রাখতে পারি না কিছু। আপনার শোনা শব্দটাই কিন্তু আমার সাহায্য করলো। আপনি ঠিকই শুনেছেন, কাঠের পাটা নামানোর শব্দই ছিল। ও বাড়ির আলমারির নিচে একটা লুকোনো রাস্তা আছে। যে মারা গেছে সে হয়তো ওই ঘরেই লুকিয়ে থাকতো, আর কেউ ও বাড়িতে ঢুকতে গেলেই পায়রার ডাক তাকে সাবধান করে দিত। তখনই সে সিলিংয়ের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ত। এক মিনিট নিখিলেশ বাবু, এই ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। কিভাবে এটা সম্ভব? প্রথমে আমিও ব্যাপারটা বুঝতে পারিনি, পরে ধরতে পেরেছি। জানলা দিয়ে আপনি সেদিন ঝুলে থাকা লোকটার পায়ের নিচ পর্যন্ত দেখেছিলেন। আমার মনে হয় আপনি হাঁটু পর্যন্ত দেখেছেন, আর সেখানেই আসল খেলাটা। কিন্তু কিভাবে?
আসলে ঘরের মধ্যে আমরা যে টুলটা দেখেছিলাম তার ওপর দাঁড়িয়েই মৃত লোকটি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার নাটক করত। সত্যি নিখিলেশ বাবু, আপনার বুদ্ধি নিয়ে আমার যে সন্দেহ প্রকাশ করেছিলাম তার জন্য আমি সত্যি মন থেকে দুঃখিত। বিশ্বাস করুন সোমেন বাবু। আমি আর নিখিলেশ এবার হো হো করে হেসে উঠলাম। পরদিন সকালে নিখিলেশের ঘরে বসে খবরের কাগজটা পড়ছি। হঠাৎ একটা কথা মনে হতেই বললাম, আচ্ছা নিখিলেশ, তোমার হঠাৎ ওই আলমারির তলায় গুপ্ত ঘর থাকার কথা মনে হলো কেন? নিখিলেশ চোখ বুজে বসেছিল। আমার কথায় সে চোখ না খুলেই বলল, এর কিছুটা ক্রেডিট কৃষ্ণাকুমারীকে দেওয়া যায়। সেদিন খুন্তি খুঁজতে গিয়ে দেখলাম আলমারির নিচে সামান্য ফাঁকা আছে, অথচ ও বাড়ির আলমারির তলায় কোনো ফাঁকা নেই। তখনই সেই শব্দ আর অনুমান মিলিয়ে তবে আলমারিটা ছিল জানলার ডান দিকে। গুপ্ত দরজা লুকোনোর জন্য ভাঙা আলমারিটার নিচটা ভেঙে ওটা তৈরি করা হয়েছিল। পুরনো বাড়ি আর গুপ্ত ঘর, বেশ একটা গুপ্তধন অনুভূতি ছিল কিন্তু নিখিলেশ, হ্যাঁ কি বলো? ঠিকই বলেছ অমরজিৎ, পুরনো বাড়ির গুপ্তধন। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ ও পুরনো বাড়ির রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।